আচ্ছা একটু চেক করো তো সব ওকে আছে কিনা, লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। চেক করার পরে আমরা শুরু করছি। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টার 8 চলছিল। তো এই সাইকেলটাতে এক্সট্রা ক্লাস হবে কিছু। হ্যাঁ, 15টার মতো শেষ করতে হবে এরকম টেনশন নাই, যেহেতু লাস্ট সাইকেল। তো আমরা আস্তে আস্তে পড়ছিলাম, ভালো মতো পড়ছিলাম। আচ্ছা, তো আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 8 পড়ছিলাম। চ্যাপ্টার 8 এর লাস্টের দিনে আমরা শেষ করেছিলাম হচ্ছে, শেষ করা বলতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে পড়েছি, যেরকম আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে দেখেছি। তারপরে আমরা দেখেছি হচ্ছে তোমার এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে হাবিজাবি, কণা তরঙ্গ হাবিজাবি, এগুলো দেখছি। তো এখন আমরা একটু আরো জিনিস দেখবো। তো তোমাদের পোলাপানে তো কম কেন? তো আমরা একটু হাবিজাবি আরো জিনিস দেখবো। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আলোর আলোর বা তোমার যে কোনো বস্তু, পদার্থের আমরা লিখি এটা। আমরা পড়বো হচ্ছে, টপিকটার নামই বলে দিই, সেটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে বোঝা যাচ্ছে এটার সাথে একজন বিজ্ঞানী সম্পর্কিত, ডি ব্রগলি নাম। এখন উনি কি এমন বলেছিলেন যেটা নতুন একটা টপিক বা নতুন একটা জিনিস? দেখো, আমরা এটাকে যেটা পড়েছি সেটা হচ্ছে কোন শক্তি উৎস থেকে কি হয়, উৎস থেকে যেটা হয় শক্তি বা তরঙ্গ, তোমার তরঙ্গ কণা আকারে বা তরঙ্গ আকারে পড়েছে, এগুলা বিকিরিত হয়। মানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কোন একটা তরঙ্গ কণা রূপে বিকিরিত হয়। এবং অ্যাকচুয়ালি তরঙ্গ কণা রূপে বিকিরিত হয়, ভালো কথা। কিন্তু তরঙ্গ কি নিয়ে চলে? তরঙ্গ অ্যাকচুয়ালি শক্তি নিয়ে চলে, বা অন্য কথায় যে কোনো এক প্রকার শক্তি কণা রূপে অ্যাকচুয়ালি বিকিরিত হচ্ছে। মানে তরঙ্গ মানে কিন্তু একটা তরঙ্গের বৈশিষ্ট্য কি? তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে শক্তি তোমার নিয়ে যাওয়া। তাহলে যেটা হচ্ছে শক্তি অ্যাকচুয়ালি কণা রূপে বিকিরিত হচ্ছে। তাহলে এটা দেখে বিজ্ঞানী ডি ব্রগলি একটা চিন্তা করলেন যে ঠিক আছে, শক্তি যে যদি কণা রূপে বা অন্য কথায় তরঙ্গ যদি কণা রূপে বিকিরিত হয় বা চারদিকে ছড়ায়, তাহলে এমন একটা সিস্টেম থাকবে যেখানে কণা বা যে কোনো কণা, ধরো যে এই কণা বা যে কোনো একটা বস্তু কণা তরঙ্গ রূপ বৈশিষ্ট্য দেখাবে। মানে খেয়াল করো, আমরা পড়েছি তরঙ্গের কণারূপ বৈশিষ্ট্য, E = hc hf, এগুলা কিন্তু এইটার জিনিসপাতি ছিল, আমরা পড়েছি অলরেডি। এখন আমরা দেখবো হচ্ছে কণা তরঙ্গ রূপ বৈশিষ্ট্য ধারণ করে। উনি এটা কেন প্রস্তাব করেছিলেন? প্রথম কথা হচ্ছে উনি তো মানে এটা তো আর আসমান থেকে এসে পড়ে নাই, টপকায় না তার মাথায়। তিনি এটা প্রস্তাব করেছিলেন, কিছু অবশ্যই বৈশিষ্ট্য ছিল বা কিছু অবশ্যই তার যুক্তি ছিল। প্রথম যুক্তি ছিল যে যে প্রকৃতি প্রতিসাম্যতা পছন্দ করে। বা সবকিছুই প্রতিসম বলতে সেম জিনিসেরই প্যারালাল একটা জিনিস থাকবে। উনি যেটা বলেছিলেন যে দেখো, উনি এক সাইডে যদি তুমি দেখতে পাও যে তরঙ্গ কণা রূপে ছড়াচ্ছে, তাহলে আরেক সাইডে তুমি দেখতে পারবা হচ্ছে মিররের আরেক সাইডে দেখতে পারবা হচ্ছে কণা তরঙ্গ রূপে ছড়াচ্ছে। তরঙ্গ কণা রূপে ছড়াচ্ছে, কণা তরঙ্গ রূপে যাচ্ছে। আচ্ছা, এটা ছিল তার প্রথম তোমার যেটা বলে যে উনি বলেছিলেন অ্যাকচুয়ালি, উনি এটা প্রথম বলেছিলেন। মানে কিছু কিছু কথা তো বলতে হবে বা কিছু যুক্তিও দেখাতে হবে। উনি এটা, ওনার এটা প্রথম যুক্তি ছিল। তারপর যুক্তিগুলো আমি যদি তার কোটগুলোই লিখি, যে লেখো, উনি বলেছিলেন যে শক্তি যদি, মানে আমি যা যা বলেছি তাই, ওনার লেখাটা বলি, শক্তি যদি তরঙ্গ রূপী ও কণারূপী হয়, একটু সাউন্ড হতে পারে। হ্যাঁ, বাসায় কনস্ট্রাকশন চলছে হালকা, জানি না কার কনস্ট্রাকশন। আচ্ছা, আচ্ছা তবে পদার্থ কণারূপী ও তরঙ্গরূপী হবে।
সেকেন্ড কথা এটা। এবং তার লাস্টের কথা যেটা সেটা হচ্ছে একটি তরঙ্গ কোন বস্তুতে শক্তি ও ভরবেগ সঞ্চারিত করতে পারে বা হস্তান্তরিত করতে পারে এবং একটি কণাও যেটা করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন বিন্দুতে শক্তি এবং বিভিন্ন বিন্দুতে শক্তি ও ভরবেগ স্থানান্তরিত করতে পারে। যদি একটু মনে রাখো, এগুলা বিভিন্ন রকম বৈশিষ্ট্য যেগুলো দেয় মাঝে মধ্যে, যে কোনটা সত্যি বা সত্যি না। আচ্ছা, তো একটা দেখো যে এই টপিকটা একটু কেমন কেমন লাগতে পারে, এতটুকু তো বুঝছি। এখন যেটা দেখো, একটি তরঙ্গ কোন বস্তুতে শক্তি এবং ভরবেগ স্থানান্তরিত করে। তরঙ্গ কি করে? তরঙ্গ যখন আমরা পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম, তরঙ্গের উপরস্থ কোনো বিন্দু থেকে তার পাশের বিন্দুতে কি হয়, শক্তি এবং ভরবেগ। দেখো তরঙ্গের উপস্থিত কোনো বিন্দু থেকে আশেপাশের বিন্দুতে যা থাকে সেটা হচ্ছে শক্তি সঞ্চারিত হয়, এবং শক্তি সঞ্চারিত হলে যেটা হবে, কোনো বস্তু যদি বেগ না থাকে সেটা বেগ প্রাপ্ত হবে। তাহলে যেটা হলো, কোনো বস্তুতে ভরবেগ স্থানান্তরিত হলো শক্তি স্থানান্তরের মাধ্যমে। এটা কে করলো? এটা করলো হচ্ছে তরঙ্গ। আবার একটা কণা কি করতে পারে, মনে করে এটা একটা কণা, একটা স্ট্রাইকার, যেটা করতে পারে, এর যদি একটা ভরবেগ বা শক্তি থাকে, মনে করে এই ভরের বস্তু ভি বেগে যাচ্ছে, একটা মনে করো যে গুটি আছে যেটা ছিল স্থির, এর কোনো ভরবেগ নাই, খেয়াল করে এটা ছিল স্থির, কোনো ভরবেগ নাই। তারপরে কলিশন করানোর পর যেটা হলো, এটা মনে করে একদিক বরাবর দৌড় দিল এবং এটা মনে করে আরেক দিক বরাবর দৌড় দিয়েছে। ঠিক আছে? তাহলে দেখো এই কণাটা যেটা করলো, এই কণাতে বা এই বস্তুতে যেটা করলো, ভরবেগ এবং শক্তি স্থানান্তরিত করে ফেললো। ঠিক আছে? তো এখান থেকে অ্যাকচুয়ালি তরঙ্গ এবং কণার যে বৈশিষ্ট্যগুলো, এখান থেকে অ্যাকচুয়ালি ডি ব্রগলি যেটা বললেন যে ঠিক আছে, তাহলে একটা কণাও তরঙ্গ রূপে যাইতে পারবে। কি বললো? একটা কণাও তরঙ্গ রূপে যাইতে পারবে। যেহেতু তরঙ্গ কণা রূপে যায়, একটা কণাও তাহলে তরঙ্গ রূপে যাইতে পারবে। এবং উনি খুব সুন্দর করে এটার, যেহেতু বললেই তো হবে না যে তরঙ্গ রূপে যাইতে পারবে, তরঙ্গ রূপে যাইতে হলে কি থাকতে হয়, যে কোনো একটা তরঙ্গের কি থাকে, যদি আবার চিত্রটা আঁকাই, যে কোনো একটা তরঙ্গের বৈশিষ্ট্যই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কণার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে। তাহলে সামহাও আমাদের এটা এখন বের করতে হবে, কণার তরঙ্গ দৈর্ঘ্য কি। তো মনে করে দেখো, এর আগে লেকচারগুলোতে আমরা পড়েছিলাম হচ্ছে, মনে করে এটা হচ্ছে লাইটের সোর্স। এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ফোটন কণা চারিদিকে বের হচ্ছে, রাইট? এখান থেকে ফোটন কণা চারিদিকে তরঙ্গ রূপে বের হচ্ছে। ফাইন। আচ্ছা, তো এইটার ইকুয়েশন কি ছিল? ইজ ইকুয়াল টু এইচএফ। এটা কিন্তু একটা কণার জন্য, ঠিক আছে? এটা কিন্তু একটা কণার জন্য আমরা ইজ ইকুয়াল টু এইচএফ পাচ্ছিলাম। n সংখ্যক কণা হলে আমরা ইজ ইকুয়াল টু nhf পেয়ে যাই। আচ্ছা, তো এগুলো ম্যাথ আমরা করে আসছি, আশা করি ওটা তার প্রবলেম নাই। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, f এর বদলে লিখতে পারি c বাই ল্যামডা, এটা আমরা করছি। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এখন দেখো এখানে আমি এক কাজ যদি করি, ই এর বদলে, দেখো ই এর বদলে আমি যদি চাই এখানে, বা আমি এক কাজ করি, ল্যামডাটাই বের করি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যেহেতু বের করতে হবে, ল্যামডাটাই বের করে ফেলি। ল্যামডাটা ইকুয়াল কত হচ্ছে? hc বাই ই। ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো একটা বস্তুর জন্য ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে mc স্কয়ার, আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ, ই এর ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার। তাহলে দেখো এই c এবং এই c কাটাকাটি যায়, তাহলে যেটা থাকে, এটা যদি একটা ফোটন কণা হয়, খুব সুন্দর মতো এখানে সেট করা যায় এটা m ইনটু c, রাইট? আচ্ছা, তাহলে একটা ফোটন কণার জন্য, ধরো এটা হচ্ছে একটা ফোটন কণা, এটা একটা ফোটন কণা, এই ফোটন কণার বেগ কত? এই ফোটন কণার বেগ হচ্ছে আলোর বেগের সমান, কারণ এটা কি আলোর কণা বোঝায়। তাহলে দেখো এটা যেটা হচ্ছে, এখানে কি বোঝা গেল? এখানে যেটা বোঝা গেল, এটা হচ্ছে ভর, ফোটন কণার ভর, এবং ফোটন কণা যদি বেগ হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ল্যামডা ইকুয়াল টু h বাই p। এই pটা কি? pটা হচ্ছে ভর ইনটু বেগ বা ভরবেগ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পাওয়া যাবে? এটা শুধু ফোটন কণা না, এটা যে কোনো কণার জন্য পাওয়া যাবে। দেখো ফোটন কণার জন্য আমরা ইজ ইকুয়াল টু mc লিখব, অন্যান্য কণার জন্য, অন্যান্য যে কোনো কিছুর জন্য ল্যামডা ইকুয়াল টু লিখব হচ্ছে e h ডিভাইড বাই p। p ইকুয়াল টু হচ্ছে ভর ইনটু বেগ, এইটা পাচ্ছি।
ঠিক আছে, তাহলে ওভারঅল তুমি যদি মনে করো যে তুমি এক্সামের জন্য শুধু পড়বা, তোমার এত কিছু মনে রাখাও লাগবে না, তোমার এমসিকিউর জন্য সর্বোচ্চ এই 3টা লাইন লাগবে এবং তোমার এই জিনিসটা লাগবে, ঠিক আছে। আর যদি মনে রাখতে চাও, দেখো পড়া এক জিনিস, মনে রাখা আরেক জিনিস। মনে যদি রাখতে চাও তাহলে প্রসেসটা বা কিভাবে আসলে এটা মনে রাখো, তাহলে অন্তত তুমি এটা ভুলবা না, তুমি যদি বুঝে যাও তাহলে এটা আর ভুল হবে না। তো এটা কিভাবে বের করলে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এটা শুধু এখানেও না, এটা তোমরা গুণগত রসায়নের মাঝে মধ্যে পাবা, বিশেষ করে অ্যাডমিশনে যখন যাবা তখন গুণগত রসায়নও দেখবা এই সূত্র থেকে তোমার কোশ্চেন করতে দিছে, আবিজাবি করতে দিছে, ঠিক আছে। তো দেখি আমরা এরপরে এটা থেকে আর কি কি করতে চাই। দেখো ল্যামডা ইকুয়াল টু h/mv, এটা যদি আমরা লিখি বা এখান থেকে কোনো ডিসিশন নিতে চাই, দেখো এখান থেকে খুব শর্টে বা কিছু কমন সেন্স ইউজ করে অনেক জিনিস লেখা যায়। সেটা হচ্ছে ভি যদি 0 হয়, ভি যদি 0 হয় তখন কি হচ্ছে, ভি 0 হলে ভি 0 বসাও, তাহলে সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি। কোনো কিছু তরঙ্গ দৈর্ঘ্য ইনফিনিটি হতে পারে না, কোনো কিছু তরঙ্গ দৈর্ঘ্য ইনফিনিটি হতে পারে না। সুতরাং v is equal to 0 হলে lambda equal to h/p খাটানো যাবে না। আর যদি এই কথাটাই বাংলায় লিখতে চাই কি লিখবো, লিখবো যে শুধুমাত্র গতিশীল বস্তুর জন্যই এটা সত্য। তাহলে দেখো কত এমসিকিউ বানানো সম্ভব। আমি নরমালি কোনো কিছু লেখি না, এই কথাগুলো লেখি না, কিন্তু এটা লিখে দিচ্ছি কারণ বুঝতে হবে সেখান থেকে কোশ্চেন হয়। আচ্ছা, এমসিকিউ হয় অনেক, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরো কি কি লিখতে পারি, দেখো আমরা যদি লিখি যে দেখো এখানে কণাটির চার্জ আছে নাকি নেই তার উপর ল্যামডা ডিপেন্ড করছে না। কেমনে বুঝলাম ডিপেন্ড করছে না, এখানে চার্জের কোনো কথা লেখা আছে, এখানে কিউ আছে, চার্জ নাই, এখানে চার্জের কোনো কথাই নেই। তাহলে যেটা হচ্ছে কণাটির চার্জ আছে না নাই তার উপরে এটা ল্যামডা ডিপেন্ড করছে না। মানে এখানে তোমার এমন না যে চার্জ যুক্ত কোনো কিছু হতে হবে, তার মানে তুমি খেয়াল করো এটা যে শুধু ইলেকট্রন হইতে হবে এমন কিছু না, এটা যে কোনো বস্তুই হইতে পারে, যে কোনো বস্তুই হইতে পারে, তার ল্যামডা বের করা এখানে সম্ভব, কোনো সমস্যা নাই। কিন্তু গতিশীল হইতে হবে, প্রথম কথা মানতে হবে, গতিশীল হইতে হবে এবং যে কোনো বস্তু হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার এম বা ভি যে কোনো একটি বড় হলে, দেখো বড় হলে কি হবে, এম বা ভি যে কোনো একটা বড় হলে ল্যামডার ভ্যালুটা কি হবে, কমে যাবে। তাহলে ল্যামডার ভ্যালু কমে যাবে। আচ্ছা, লাস্ট যে কথাটা সেটা হচ্ছে দেখো এম বা ভি যে কোনো একটা বড় হওয়া মানে কি, সেম জিনিস, পি বড় হলে বা ভরবেগ বড় হলে ল্যামডা কম হবে, পি বা ভরবেগ বড় হলে ল্যামডা কম হবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন দেখি যে আমরা যে কোনো একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি। তাহলে আমরা বের করব হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য একই জিনিস, কারণ আমরা ডি ব্রগলি সূত্র ইউজ করতেছি, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে মেইন সূত্র এটা ইজ ল্যামডা ইকুয়াল টু h/mv। আচ্ছা, এখন খেয়াল করো যদি v এর ভ্যালু c এর চেয়ে ছোট হয় বা বেশ ছোট হয়, মানে আলোর বেগের কাছাকাছি না হলে m এর ভ্যালুটা হচ্ছে হলো নিশ্চল ভরের সমান m নট, এবং এটা ইকুয়াল টু হচ্ছে 9.11 * 10⁻³ কেজি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, নিশ্চল ভর ইলেকট্রনের, হ্যাঁ এটা কিন্তু ক্যালকুলেটরও আছে, মুখস্থ থাকা দরকার তোমাদের। আচ্ছা, এখন এইটা হচ্ছে প্রথম শর্ত, তাহলে v এর ভ্যালুটা তোমার c এর চেয়ে কম হইতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ধরো আমি এই পাশে একটা প্লেট রাখছি এবং এই পাশে আরেকটা প্লেট রাখছি, নরমাল হিসাব, প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। তো প্লাস মাইনাস কিভাবে কন্ট্রোল করতেছি হচ্ছে একটা ভোল্টেজের মাধ্যমে। এই পাশে একটা ভোল্টেজ দিছি যার কারণে এই পাশে প্লাস মাইনাস হবে, ধারকের কথা চিন্তা করো, নরমাল সোজা জিনিস। আচ্ছা, ইলেকট্রন কোথায় বেশি, ইলেকট্রন বেশি হচ্ছে এখানে, ঠিক আছে।
এখন যদি কোনো একটা উপায়ে আমরা এক কাজ করি যে কোনো একটা উপায়ে সামহাও কিছু এমন একটা কিছু করছি, বাইরে থেকে এখানে হিট করছি বা হাবিজাবি কিছু একটা করছি, এর ফলে যেটা হচ্ছে ইলেকট্রন এখান থেকে এখানে দৌড় দিছে, হইতেই তো পারে। যেরকম আলোক তড়িৎ ক্রিয়াতে আমরা দেখছিলাম ইলেকট্রন কোন দিকে দৌড় দেয়, ইলেকট্রন পজিটিভ থেকে নেগেটিভের বিপরীতে, সরি মানে ইলেকট্রন দৌড় দিবে নেগেটিভ থেকে পজিটিভে, এবং নর্মাল চার্জ কি হবে তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, সোজা হিসাব। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ ইলেকট্রন যদি দৌড় দেয় এম ভরের ইলেকট্রন, মানে এম বলতে এম নট এখানে, হ্যাঁ এম ইকুয়াল টু এম নট, তাহলে দেখো এটার যেটা হবে গতিশক্তি ইকুয়াল টু হবে হচ্ছে ই টু ভি। এটা আমরা দেখছিলাম না সূত্রটা, এটা তো দেখছিলাম গতিশক্তি ইকুয়াল টু হয় হচ্ছে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হয় হচ্ছে ইনটু ভি। ভিটা কি, ভিটা হচ্ছে এই বিভব, ভিটা হচ্ছে এই বিভব, ভি বলতে কিন্তু বিভব, এটা কিন্তু মানে এই ভি না, এই ভিটা হচ্ছে বেগ, এই ভিটা হচ্ছে বেগ, এই ভিটা হচ্ছে বেগ, আর এই ভিটা হচ্ছে বিভব, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ, আমাদের উদ্দেশ্য হচ্ছে এম ইন্টু ভি আনা, ঠিক আছে, উদ্দেশ্য হচ্ছে এম ইন্টু ভি আনা। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার আছে। এক কাজ করি, আমি একটা এম গুণ দিয়ে দিই দুই পক্ষে, কোনো তো সমস্যা নাই, সমস্যা থাকার কথা না। আমি কি করলাম, একটা কি গুণ দিলাম, একটা এম গুণ দিলাম, ঠিক আছে। আচ্ছা তো দেখো আমি গতিশক্তিটাকে শুধু কে আকারে লিখতে পারি, কে আকারে গতিশক্তি লেখা যায়, তাহলে এটা লেখা হচ্ছে কথা এম গুণ দিচ্ছে, তাহলে তিন পক্ষে দিতে হবে এম ইন্টু কে, লিখতে দিতে পারি, তাই তো। এখন দেখো এক কাজ করি, আচ্ছা দেখো তাহলে যেটা হচ্ছে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এম ই ভি ইকুয়াল টু এম ইন্টু কে, রাইট, হলো তো। আচ্ছা আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে এম ভি নিয়ে আসা অ্যাকচুয়ালি, কারণ এইচ তো কনস্ট্যান্ট বা এটা তো আর কিছু চেঞ্জ করতে পারবো না, এটা তো বসে দিলেই হবে, এম ভিটা নিয়ে আসতে হবে। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বা পি স্কোয়ার, দেখো এম ভি মানে কি ভরবেগ, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এম ই ভি ইকুয়াল টু হচ্ছে এম কে। তাহলে দেখো পি স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাচ্ছে, পি স্কয়ার ইকুয়াল টু লেখা যাচ্ছে 2 MEV বা 2 MK। আমি তাহলে নিয়ে আসবো হচ্ছে পি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 MEV ইকুয়াল টু রুট ওভার 2 MK। খেয়াল রাখবা এই ভিটা কিন্তু ভোল্টেজ, আমি বারবার বলতেছি, হ্যাঁ এখানে অনেকে ভুল করে। আচ্ছা তাহলে পিটা হচ্ছে ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল ল্যামডা ইকুয়াল টু h বাই p, h বাই রুট ওভার টুয়াইস mk, ঠিক আছে, বা তুমি লিখতে পারো হচ্ছে h বাই রুট ওভার টুয়াইস MEV, শেষ, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবা, তো এটা মনে রাখা বেশ ইজি, তেমন কঠিন কিছু না। তুমি যদি চাও এটা নাম মনে রাখতে পারো, তাহলে অটোমেটিক তোমার যে h ইকুয়াল টু mv থেকে ওই ডাটা থেকে তোমার বের করতে হবে। আর তুমি যদি সরাসরি এটা মনে রাখতে পারো তাহলে সরাসরি অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে। এই আমি কি করছি এখানে h বসবে তো, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হতে পারে না, হ্যাঁ। আচ্ছা কোন বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না কারো, কার হইতে পারে, এটা নিয়ে গবেষণা চলতেছে অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা নিয়ে চিন্তা করা হচ্ছে কোন একটা কণার বেগ যেটা ধরা হয়েছে আলোর বেগের চেয়ে বেশি, সেটা এখন পাওয়া যায়নি, মানে এটা একটা কল্পনা মাত্র আছে, ওটার বাস্তব অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা চালাচ্ছে। কোয়ার্ক বলা হয় সম্ভবত, কোয়ার্ক, হ্যাঁ ওইটার নাম হচ্ছে কোয়ার্ক, তোমার গুগলে সার্চ দিলে দেখতে পারবা। বস্তু না, ওটা একটা কণা, কণার বেগ হচ্ছে আলোর বেগের চেয়ে বেশি হচ্ছে, ওটাতে বলা হচ্ছে। কিন্তু কাহিনী আছে বেশি, মানে আলোর বেগের চেয়ে বেশি হলে অনেক দেখা যাবে যে পদার্থবিজ্ঞানের অনেক সূত্র একটু উল্টাপাল্টা হবে, মানে মডিফিকেশন আসবে, যেটা হয়ে আসছে তোমার 1800 শতাব্দীতে এই সূত্রগুলো ছিল না, তোমার 1800 শতাব্দীতে, ঠিক আছে। এটা পরে আসছে, এমন না যে আমরা সব জেনে গেছি, এখনো আমরা অনেক কিছু জানি না যেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না। আমরা বলে দিই কি ওগুলো হচ্ছে তোমার ব্যতিক্রম, অনেক জিনিসই আছে যেগুলো আমরা ব্যতিক্রম বলি, ব্যাখ্যা করতে পারি না। আস্তে আস্তে যদি ওগুলোর ব্যাখ্যা পাওয়া যায়, অনেক বিজ্ঞানী নোবেল পুরস্কার পাবে এবং আমাদের অনেক বইয়ে অনেক নতুন জিনিস ঢুকবে, তখন আমরা ধীরে ধীরে পড়ব, ঠিক আছে। তো আপাতত যেগুলো আছে সেটাতে কোনো বাস্তব কোনো কিছুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হওয়া সম্ভব না, ঠিক আছে। আপাতত 50 বছর পরে নতুন কিছু পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আলাদা হিসাব হইতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু ম্যাথ করা শুরু করি।
বেশ কিছু ম্যাথ আছে এটা নিয়ে। আরেকটা জিনিস মনে করো যে ধরো যে এটা যে কোনো বস্তুর জন্য ক্রিয়াশীল, ধরো যে আমি একটা বললাম যে এখানে একটা গোলক আছে বা একটা বল আছে, একটা বল, হ্যাঁ, এটার ভর ধরলাম হচ্ছে 10 গ্রাম এবং এটা মনে করো যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে দেখো, বের করা যাবে তো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে 6.626 × 10⁻³ ডিভাইড বাই, এখানে হচ্ছে m এর ভ্যালু হচ্ছে 10 গ্রাম, কেজিতে চেঞ্জ করলাম, আর v এর ভ্যালু হচ্ছে 10। তাহলে চেক করি কত আসে। এমনিও করা যায়, এমনি করা যায় 10⁻³ 10 স্কয়ার আর 10⁻³ তাহলে হচ্ছে 10⁻⁻1, 10⁻⁻1 আছে এখানে, আর উপরে গেলে হচ্ছে 10⁻1 গুণ, তাহলে 10⁻³ মিটার। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াই করা হবে কারণ 10 এর হিসাব আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখো এইটা, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা 10⁻³ মানে বুঝো, এই ব্যাটার আগে, এই 6 এর আগে জিরো, কতগুলো জিরো আছে, 33টা জিরো আছে, তারপর আসছে হচ্ছে 6। তার মানে এটা অনেক অনেক ছোট। m ভরের একটা বস্তু, মনে করো 10 গ্রাম ভরের একটা বল যেটা বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এইটার তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেক অনেক কম। এটা মাপার মতো যন্ত্র এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই, এই জন্য আমরা সেটা বুঝতে পারি না বা খালি চোখে দেখতে পারি না। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য একটা আছে। এখন আমরা কি এটা নিয়ে মাথা খাটাবো বা এটা নিয়ে তাহলে কাহিনীটা কি? কথা হচ্ছে যে এইটা তুমি নেগলেক্ট করলেও হবে, যে কোনো ক্যালকুলেশনে আমরা ল্যামডাটা নেগলেক্ট করলেই হচ্ছে, কারণ 33টা শূন্য মানে জিরোই বলা যায়। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা জিরোই বলা যায়। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো যে তাহলে জিরো কোনগুলো বলা যাবে না বলা যাবে। নরমালি শুধুমাত্র পরমাণু লেভেলে গেলে ল্যামডাটা যেটা আমরা পাবো সেটা ভালো লেভেলের আসবে, মানে পরমাণু লেভেলের সাথে তুলনীয়। বাস্তব লেভেলের সাথে এটা তুলনীয় না, মানে বাস্তব যখন আমরা খালি চোখে যা দেখি সেগুলোর সাথে এই ল্যামডা তুলনীয় না। কিন্তু একটা নিউক্লিয়াসের মধ্যে, মানে নিউক্লিয়াসের আশেপাশে পরমাণুর মধ্যে এই ল্যামডাটা তখন গ্রহণযোগ্য বা ওই ভ্যালুগুলোর সাথে মিলে যায়, কাছাকাছি হয়, এই জন্য তখন এই ল্যামডাটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শুরু করি ম্যাথ। তো প্রথম ম্যাথ যেটা, সেটা হচ্ছে একটি ইলেকট্রনের গতিশক্তি গতিশক্তি 100 ইলেকট্রন ভোল্ট হলে এটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, ওকে, তাহলে দেখো এখন এই শুধু এই ডাটাগুলো দেওয়ার কিছু দেওয়া নাই। তো আমরা এই ল্যামডার ভ্যালু হচ্ছে h/mv, এখানে দেখো গতিশক্তি দেওয়া আছে, হ্যাঁ, ভরবেগ দেওয়া নাই, তো গতিশক্তি হিসাবে চাই। তো আমরা যেটা জানি h/√2 mk, কে হচ্ছে এখানে গতিশক্তি, বসাই দিই। h এর ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻³ √2 m হচ্ছে এখানে নিশ্চল ভর, অ্যাকচুয়ালি m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 9.11 10⁻31 কিউ বসাই দিচ্ছিলাম ভুলে। আচ্ছা, ইনটু, তাহলে এত কেজি ইনটু কে এর ভ্যালু হচ্ছে 100 ইলেকট্রন ভোল্ট, 100 ইলেকট্রন ভোল্ট, তাহলে হচ্ছে কত দ্বারা গুণ হবে, 1.6 × 10⁻19, এটা দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে জুলে। তো যাই হোক, এটা থাকলো নিচে, তাহলে এটা সব মিলে হচ্ছে মিটারে অ্যান্সার। তো দেখি কত আসে, 6.626 10⁻³ √2 9.11 10⁻31। আচ্ছা, 100 1.61 × 10⁻19 -19 না, এটা -19। আচ্ছা, এটা হচ্ছে 1.2233 × 10⁻10 মিটার বা 1.22 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, একটা পরমাণুর ব্যাসার্ধের সাথে এটা কিন্তু তুলনীয়। আমরা যখন নেক্সট চ্যাপ্টারে যাব তখন দেখব পরমাণুর ব্যাসার্ধগুলো কিরকম হয়, তখন দেখব যে পরমাণুর ব্যাসার্ধের সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যটা তুলনীয়। ঠিক আছে, আচ্ছা
তোমরা কেমিস্ট্রি বই একটা চিত্র দেখবা, যে একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের আশেপাশে একটা তোমার হচ্ছে ইলেকট্রন এইভাবে মুভ করে দেখানো আছে। কেন বলো তো? দেখো, স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো, তুমি যদি এটাকে ফোল্ড করো বা এটাকে যদি স্ট্রেট লাইনে নিয়ে চলে আসো, একটা বৃত্ত আমরা কি করতে পারি, একটা বৃত্তকে ধরে স্টার্টিংটা ধরে যদি এখানে ফোল্ড করে স্ট্রেট লাইনে আনি, তারপর দেখো গতিপথ কিন্তু তরঙ্গ হবে। ইলেকট্রনের কণা, ইলেকট্রন একটা কণা কিন্তু তরঙ্গ আকারে যায়। এখন দেখো এটাকে ঠিক করো, তাহলে এরকম পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে কেমিস্ট্রি বইয়ে ছিল। তো প্রথম যখন পড়তাম গুণগত রসায়ন, তখন বুঝতাম না যে কেন করছে, তো মুখস্থ করে নিয়েছিলাম বা মানে ভেবে রাখছিলাম যে ঠিক আছে, এটা ঠিকই আছে, যেহেতু বই আছে তার মানে ঠিক আছে। অনেক পরে বুঝছি যে আসলে এই কাহিনীর জন্য এখানে এরকম চিত্র। আচ্ছা, এরপরে যে এইটা আমরা লিখবো সেটা হচ্ছে 5 × 10⁻13 হার্জ কম্পাঙ্কের একটি ফোটনের ভরবেগ কত? হ্যাঁ, সব বস্তুরই ওয়েভলেংথ চাইলে হিসাব করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা জানি h/p, আমাদের কি বের করতে হবে? p এর ভ্যালু, কিন্তু এখানে কম্পাঙ্ক বলা আছে, আর এখানে জানি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা যেটা জানি আবার is equal to hc/λ, বা সরি আমরা এই সরাসরি এটা ইউজ করি v is equal to f λ। তো v এর জায়গায় আমরা কি বসাবো? ফোটন, যেহেতু c বসাবো, তাহলে λ equal to কত? λ equal to c/f। ঠিক আছে, λ equal to c/f। তাহলে এই জিনিসটা আমরা এখানে বসাই, λ equal to c/f equal to h/p। তাহলে দেখো c এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, f এর ভ্যালু আমরা বের করব, সরি f এর ভ্যালু দেওয়াই আছে, আমরা p বের করব। 5 × 10⁻13 হার্জ 6.626 × 10⁻34 p ভরবেগ। তো দেখি কত আসে। (3 × 10⁸, 5 × 10⁻13, 6.626 × 10⁻34 p। তাহলে এখানে p এর ভ্যালু আস্তে আস্তে দেখি লোড হচ্ছে। নরমালি করলেই হতো, এখানে চাপ দিয়ে দিয়েছি আমি ক্যালকুলেটরকে, সরি ব্রেক করে দিই। হ্যাঁ, আমরা p এর ভ্যালু বের করব, তাই তো? এটা নরমালি করে ফেলি, নাহলে ক্যালকুলেটরের উপর চাপ হয়ে যাচ্ছে। 6.626 × 10⁻34 ইনটু এটা হচ্ছে হলো 5 × 10⁻13 ডিভাইড বাই এটা হচ্ছে 3 × 10⁸, 1.104 × 10⁻28। এককটা কি? একক হচ্ছে ভরবেগের একক, কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরের যে ম্যাথটা, এটা বেশ সোজা বা একটু অন্যরকম অ্যাকচুয়ালি, এটা লিখে ফেলি আগে ম্যাথটা। এটা হচ্ছে একটি ইলেকট্রন একটি ফোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান এবং এর মান 10⁻10 মিটার। খেয়াল করো, ইলেকট্রন এবং ফোটনের দুইটারই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু দিয়েছে সমান এবং এটার মান দিয়েছে 10⁻10 মিটার। ঠিক আছে, ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে ফোটনের গতিশক্তি তুলনা করতে বলেছে। ইলেকট্রনের
গতিশক্তির সঙ্গে ফোটনের গতিশক্তি তুলনা করো। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারার কিছু নাই, এটা ইজি আছে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আচ্ছা, তো হলে আমরা প্রথমে একটু কিছু জিনিস ধরে নিই বা কিছু জিনিস আমরা জানি। তো এম ভর ভি বেগের ইলেকট্রনের গতিশক্তি ধরলাম হচ্ছে কে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এবং এটার তরঙ্গ দৈর্ঘ্য ডি প্রকৃতির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই এম ভি, সোজা হিসাব। ঠিক আছে, এইচ বাই এম ভি। আচ্ছা, বা আমরা লিখতে পারি হচ্ছে ভি এর ভ্যালুটা হচ্ছে হলো এখানে এইচ বাই এম ল্যামডা। তো দেখো এটা কেন নিয়ে আসলাম, দেখো ভি এটা এখানে নিয়ে আসছি, ল্যামডাটা এখানে, কারণ হচ্ছে আমাদের গতিশক্তি তুলনা করতে হবে। এই জন্য আমাদের কে এর একটা তোমার সম্পর্ক লাগবে সুন্দর। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে হলো হাফ এম ভি স্কয়ার বা হাফ এম এইচ স্কয়ার বাই এম স্কয়ার ল্যামডা স্কয়ার, তাই না? সোজা হিসাব ভি স্কয়ার। তাহলে দেখো এখানে কত আসে, এম এম একটা কাটাকাটি যায়, আর এখানে যেটা থাকে এইচ স্কয়ার ডিভাইড বাই ভি স্কয়ার ইকুয়াল টু সরি কে ইকুয়াল টু এইচ স্কয়ার ডিভাইড বাই 2m ল্যামডা স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, আবার আরেকটা জিনিস, যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের, দেখো দুইটারই তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু সমান, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা ধরি ল্যামডা, তাহলে আমাদের এই ফোটনটারও তরঙ্গ দৈর্ঘ্য ধরতে হবে ল্যামডা। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি, হ্যাঁ, আচ্ছা এখানে প্রশ্ন আমি ভুল করেছি মনে হয়, ফোটনের গতিশক্তি না, ফোটনের মোট শক্তি চেয়েছে, অ্যান্সার নিত না তাছাড়া, ফোটনের মোট শক্তি চেয়েছে। হ্যাঁ, আচ্ছা, ল্যামডা দৈর্ঘ্যে ফোটনের শক্তি ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা, ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। আমাদের কি বের করতে হবে, k বাই e বের করতে হবে। তাহলে k বাই e ইকুয়াল টু হচ্ছে h স্কয়ার ডিভাইড বাই টয়েস m ল্যামডা স্কয়ার ডিভাইড বাই hc বাই ল্যামডা, রাইট? একটা ফোটনের শক্তি এবং k হচ্ছে ইলেকট্রনটার গতিশক্তি। আচ্ছা, তাহলে দেখো কি লেখা যাচ্ছে, এখানে যেটা লেখা যাচ্ছে h, কিন্তু h একটা কাটাকাটি যায়, ল্যামডা একটা কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে যেটা থাকে h বাই টয়েস m ল্যামডা c। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সব ভ্যালু কিন্তু বসা দিতে পারি, কারণ দেখো m কি, m হচ্ছে m ভরের ইলেকট্রনের ভর। তাহলে দেখো আমরা h এর ভ্যালু তো জানি, টয়েস 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31। হ্যাঁ, ল্যামডা ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -10 বলাই আছে, আর c এর ভ্যালু হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। তাহলে এখানে অনুপাত বের হয়ে যাচ্ছে একটা, যেহেতু দুইটাই চুলে। ঠিক আছে, into 3 into 10 to the power 8, 0.0121 is to 1, এটাই হচ্ছে অ্যান্সার। খেয়াল করে দেখো এখান থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ফোটনের মোট শক্তির তুলনায়, একটা ফোটনের মোট শক্তি যদি হয় 1, তাহলে একটা ইলেকট্রনের গতিশক্তি তার তুলনায় কিন্তু অনেক কম। দেখো 1 এর তুলনায় 0.1 হচ্ছে 0.01 হচ্ছে 1%, তাহলে ওভারঅল এটা হচ্ছে 1.2%, মানে শতকরা মাত্র 1.2 ভাগ। ঠিক আছে, এজন্যই দেখো ইলেকট্রনের তুলনায় ফোটন কিন্তু অনেক বেশি শক্তিশালী। আলো রে বাপ, আলো তো সবচেয়ে বেশি শক্তিশালী হবে, আলোর তো মানে হুশ করে চলে যাবে। ইলেকট্রনের আমরা দেখতে পারি না, এটা বেগ অনেক বেশি, তাও বলে আলোর সাথে দেখো এটা বাচ্চা, আলোর তুলনায় এটা কিন্তু বাচ্চা। আচ্ছা,
এরপরে আরেকটা ম্যাথ করতে হবে, এই ম্যাথটা সরাই দিচ্ছি। কত বিভব পার্থক্যের মধ্যে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য .8 অ্যাম্পিয়ার হবে। এই অ্যাম্পিয়ার কেন বলছে, অ্যাংস্ট্রম, মাথা পাগল হয়ে গেছে আমার। আচ্ছা, কত বিভব পার্থক্যের মধ্যে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এত হবে। তো আমরা এটা জানি, h equal to lambda equal to h divided by root over twice m e v। তাহলে আমাদের v এর ভ্যালুটা বের করতে হবে, বাদ বাকি সব কিন্তু আমাদের জানা। তাহলে একটু স্কয়ার করে ফেলি, সোজা লাগবে দেখতে। বা v এর ভ্যালুটা হচ্ছে আচ্ছা h স্কয়ার twice m e lambda স্কয়ার। দেখো এখানে আমি আর করতেছি না, অনেক টায়ার্ড হয়ে গেছে। h এর ভ্যালু কত সবাই জানো, 2। m হচ্ছে ইলেকট্রনের নিশ্চল ভর, কত 9.11 × 10⁻31 বসাই দিবা। e হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.61 × 10⁻19। ল্যামডা হচ্ছে এত, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার। তো এটা লাস্টে অ্যানসারটা আমি বলে দিই। এটা অ্যানসারটা দেওয়া আছে হচ্ছে 418 ভোল্ট। তোমরা একটু মিলাই নিও অ্যানসারটা মিলে কিনা। বইয়ের সাথে অনেক সময় অ্যানসার নাও মিলতে পারে, বিভিন্ন বই থেকে তো আমি করাই, তো হুট করে বইয়ের অ্যানসারটা ভুল থাকতে পারে। আমাদের প্রসিডিউর ঠিক আছে, তোমরা দেখে নেবে অ্যানসারটা মিলে কিনা। বেশিরভাগ অঙ্ক আমার মিলে যায়, সমস্যা হয় না, তাই একটু চেক করে নিও। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ করি। এটা সরাই দিলাম, হ্যাঁ এটা সরাই দিলাম, এটা তার কোনো প্রবলেম নাই আশা করি। আচ্ছা এটা সরাই দিই, এটা সোজা ছিল। এটা হচ্ছে একটি প্রোটন ও একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রভেদ, একই বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে দেখো, একটি প্রোটন এবং একটি আলফা কণা, এটা যদি চিত্র আঁকাই, মনে করে চিত্র তোমাদের আঁকাইতে হবে না, হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি তাই। মনে করো এটা নেগেটিভ পাথ এবং এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা প্রোটন বলেছে না, প্রোটন আরই, তাহলে এটা পজিটিভ, উল্টা না উল্টা লাগবে, নেগেটিভ। সেম সেটআপ করা আছে উভয় পাশে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। যেটা বলা আছে একই বিভব পার্থক্য, চিত্র কিন্তু আগাইতে হবে না, জাস্ট বোঝাচ্ছি কি হচ্ছে। এখানে মনে করো এটা হচ্ছে একটা প্রোটন কণা, তাহলে এটা ভর এবং এটা চার্জ হচ্ছে প্রোটন কণার চার্জ। আচ্ছা, এবং এখানে ত্বরান্বিত করা হয়েছে বলতে স্থির অবস্থা থেকে তার একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। এবং এখানেও তাই, এখানে হচ্ছে একটা আলফা কণা, এটা হচ্ছে আলফা কণার ভর এবং এটা হচ্ছে আলফা কণার চার্জ। এখন আলফা কণা কোনটা? আলফা কণা তোমরা কেমিস্ট্রিতে পড়ো, আলফা কণাটা হচ্ছে হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা কণা। মনে রাখবা আলফা কণার তোমার এইগুলা কিন্তু মনে রাখতে হবে।
আলফা কণার ভর প্রোটনের চেয়ে দ্বিগুণ, আলফা কণার ভর প্রোটন কণার চেয়ে দ্বিগুণ, এবং আলফা কণার চার্জ, আমি মনে ভুল বললাম নাকি? ভুল বলছি। আলফা কণার চার্জই তো দ্বিগুণ, চার্জ দ্বিগুণ। হিলিয়াম 2 প্লাস এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে, প্রোটন কণা হাইড্রোজেনের সাথে তুলনীয়। এটা হচ্ছে H প্লাস, হাইড্রোজেন প্লাস, এটা হিলিয়াম 2 প্লাস। এটার চার্জের তুলনায় এটা চার্জ হচ্ছে তোমার 4 গুণ, সরি চার্জই দ্বিগুণ, চার্জ দ্বিগুণ, এটা হচ্ছে 4 গুণ, ভর হচ্ছে 4 গুণ। নরমাল চিন্তা করো, একটা হিলিয়ামের কথা চিন্তা করো, হিলিয়ামের ভর কত 4, হাইড্রোজেনের ভর কত 1, ই ধরা হয় 1 ধরা হয়। আচ্ছা, তো এটা 4 গুণ এবং এটা হচ্ছে 2 গুণ। তাহলে দেখো আমরা যেটা লিখতে পারি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে h ডিভাইড বাই 2m e v বা 2m e এর বদলে q লিখলাম, এবার সমস্যা তো নেই, চাপ বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আলফা এবং প্রোটন কণার, আচ্ছা উপরে প্রোটন দিয়েছে না, প্রোটন পরে দিয়েছে আলফা, তাহলে প্রোটন আর আলফা কণার এটা ল্যামডার মধ্যে তুলনা করছে। তাহলে দেখো h কিন্তু সবার জন্য ঠিক আছে, হ্যাঁ h হচ্ছে একটা কনস্ট্যান্ট, সবার জন্য ঠিক। আলফা কিউ আলফা, প্রোটন উপরে প্রোটন v ডিভাইড বাই h। আমার যদি কোনো ব্রেক দিতে হয় বলে দিও, হ্যাঁ আমি ব্রেক দিব, আদান দিচ্ছি তো বাইরে। আচ্ছা, তাহলে দেখো h h কাটাকাটি, তাহলে যেটা থাকে √2 কিন্তু কাটাকাটি, v কিন্তু কাটাকাটি, কারণ v কিন্তু সবার জন্য সেম, ঠিক আছে, v হচ্ছে এখানে সেম বলা আছে। আচ্ছা, তাহলে যেটা থাকে এটা যে চলে যাবে হচ্ছে উপরে, রাইট, এটা ফ্লিপ করবে উপরে চলে যাবে, তাহলে যেটা থাকে √m আলফা কিউ আলফা ডিভাইড বাই m p কিউ। দেখো আলফা কণার ভর প্রোটন কণার ভরের চেয়ে 4 গুণ এবং আলফা কণার চার্জ প্রোটন কণার চার্জ হচ্ছে 2 গুণ, তাহলে √8, এটাই হচ্ছে অ্যান্সার। অনুপাত হচ্ছে √8। ঠিক আছে, আচ্ছা একটু আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা মোটামুটি আমাদের প্রায় ওভারঅল একটা তোমার যেটা বলে যে শেষ, মোটামুটি আমাদের ধারণা নেওয়া শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু পড়ানো উচিত ছিল বা আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে দেখো আমি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পড়ানোর সময় একটু বলে দিয়েছিলাম যে বেগটা আলোর বেগের চেয়ে কম বা আলোর বেগের কাছাকাছি না, মানে আলোর বেগ থেকে বেশ কম। যদি এমন হয় যে আলোর বেগের কাছাকাছি হয়, ভি যদি সি এর কাছাকাছি হয় বা তুলনীয় হয়, তাহলে এম কিন্তু এম নট না, এম হচ্ছে এম নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, এবং ভিটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি, সি এর কাছাকাছি, তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে হচ্ছে h বাই এম ভি, h বাই এম এর বদলে বসবে এটা এম নট সি স্কোয়ার এবং এখানে তো একটা ভি আছে, এটা হচ্ছে তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তখন, ঠিক আছে। এটা কখন? শুধুমাত্র ভি যখন সি এর কাছাকাছি, তখন অন্যভাবে লিখে দিই, ভি যখন সি এর কাছাকাছি তখন আমরা এটা লিখতে পারবো, যখন ভি সি এর কাছাকাছি, শুধুমাত্র তখন এটা লেখা যাবে, বাদ বাকি সময় আমরা নরমালি যেটা পারতাম সেটাই। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু জাস্ট একটু চেক করি আর কোনো বাদ বাকি গেছে, বাদ গেছে কি না, ডি ব্রগলি ম্যাথ বাদ দেওয়া হবে না, একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট, চেক করি। এমনি আছে কোনো প্রবলেম থাকলে বলো।
কয়েকজনে আছো, ব্রেক দিলাম না এর জন্যই, মানে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে, যেহেতু আমরা এই চ্যাপ্টারটাতে এক্সট্রা চ্যাপ্টার বলতে এই সাইকেলটাতে এক্সট্রা ক্লাসও যাব, সমস্যা নেই, লাস্ট সাইকেল যেহেতু টাইম নিয়ে পড়া যাবে, আমাদের টাইম আছে। আচ্ছা, আস্তে আস্তে ভালো ম্যাথ করতে করতে আগে কোন ম্যাথ মিস দিয়েছেন। আচ্ছা একটু দাঁড়াও, একটু চেক করে। पब्लिशर कोई गए একটু দাঁড়াও। আচ্ছা একটা ম্যাথ তোমরা একটু বের করো, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের ভর কত, এটা তোমরা বের করবা। হ্যাঁ ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আনসারটা আমাকে বলো। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের ভর কত, এটা লাগবে। একটু বের করো তো, দেখি কি অবস্থা, কিভাবে পারছো না পারছো একটু বের করো। অ্যান্সারটা রেখে রেখে রাখছি আলাদা করে, তাহলে মিলানো যাবে, নাহলে আমি নিজে করবো, সমস্যা নেই, তোমরা কেউ না পারলে টেনশনের কিছু নেই, ট্রাই করো। প্র্যাকটিসের জন্য ম্যাথ, প্র্যাকটিসের জন্য এক কাজ করবা, সেটা হচ্ছে আমি তো মানে প্রথম ক্লাসে যেটা বলছিলাম এটা করলে বেটার হয়। হ্যাঁ সেটা হচ্ছে আমি তো ক্লাস করাই কিছু ম্যাথ, তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে বইটা আছে তোমাদের কাছে ওইটা রাখবে, এবং একটা জিনিস করবা, হয় তোমার যদি খুব ভালো হয় ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে ভর্তি এমন কিছু গাইড বাজারে পাওয়া যায় না, যেরকম নাম থাকবে গাণিতিক পদার্থবিজ্ঞান, কিংবা মানে পাঞ্জেরির আছে, এটা লেকচারের আছে, অনেক ইয়েরও আছে, ওই অনুপমের আছে মনে হয় কিছু গাণিতিক পদার্থবিজ্ঞান টাইপের, তারপরে দেখবা যে জয়গুলির একটা আছে বুয়েট পদার্থবিজ্ঞান, ওইটা একটা আছে, কিংবা উদ্ভাসের তোমার কনসেপ্ট বুক আছে, তো ওগুলা রাখবা, ঠিক আছে? ওগুলা কিন্তু আমরাও রাখতাম, ওগুলা রাখতে হবে কাছে। তো তোমাদের কাজ হবে হচ্ছে তোমার মনে করো আমি কতগুলো দিতে পারবো ক্লাসে, ক্লাসে তো চাইলে তো তোমার মানে এটা তো শেষ নাই, তো আমি যেটা নর্মালি করি যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলোতে ঝামেলা হয় নর্মালি ওগুলো করাই দিই ক্লাসে, এবং যেগুলাতে প্রবলেম আরো হতে পারে বা পরে যেগুলো আমি পাই সেগুলো আমি অ্যাকচুয়ালি ইয়েতে দিয়ে দিই, এক্সাম যেগুলো নিব ওগুলোতে দিব, ওটার সমস্যা না। সমস্যা যেটা মেইনলি সেটা হচ্ছে তোমাদের নিজ দায়িত্বে কিছু করতে হবে, সেটা হচ্ছে তোমার ওই যে গাণিতিক পদার্থবিজ্ঞান টাইপের বইগুলো থেকে তোমার কিছু জিনিস করে নিতে হবে, কারণ বুঝছোই তো আমি যেহেতু একা একা এটা করি, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না যে এখন আমি যদি পারতাম নোট করে করে দাও, আমি কিন্তু খুব সুন্দর মতো আমি চাইলে সেটা মানে আমার তো ইচ্ছা আছে সেটাই করা এক সময়, ঠিক আছে, সেটাই করে ফেলা, কিন্তু আমার তো মানে একা হাতে এটা সম্ভব হচ্ছে না, যেহেতু আমাকে নিজেই ক্লাস নিতে হচ্ছে, নোট করা মানুষ নাই হাবিজাবি, তাছাড়া নোট আমি অন্য কাউকে করতে দিতেও চাচ্ছি না, আমি নিজের হাতে সব রাখতে চাচ্ছি সবকিছু, কারণ নোট করলে দেখা যাবে নোটের
অন্য কেউ করলে দেখা যাবে নোটের তোমার কোয়ালিটি আমার ক্লাস কোয়ালিটির সাথে মেনটেন হবে না। তো এই জন্য আপাতত তোমরা যেটা করবে, ছোট একটা মনে করো বই রাখলা গাণিতিক পদার্থবিজ্ঞান টাইপের, আর প্রতিটা ক্লাসের পরে সেই বই থেকে তোমার টপিক ওয়াইজ প্র্যাকটিসগুলো করে ফেললা, দেখলা যে কোনো প্রবলেম মানে আটকাও কিনা, এইটা করতে পারো, এটা করলে বেস্ট হয়। হ্যাঁ, আর বাদ বাকি আমি ট্রাই করতেছি অ্যাকচুয়ালি নোটগুলো তৈরি করার জন্য, কারণ শুধু নোট তৈরি হাতে করলেই হয় না, তোমার মানে করে দিতে হয়, এটাকে টাইপ করার একটা বিষয় আছে। তো টাইপার আমি রেখেছি, কিছু কাজ করছে তারা, কিছুদিনের মধ্যে পেয়ে যাবো বলো, কিছুদিন পরে তোমরা পাবা, আস্তে আস্তে টুকটুক করে দিয়ে দিব। তো তখন পর্যন্ত ওয়েট করার চেয়ে এখন মনে হয় তোমরা যদি নিজেরা এইটা করতে পারো তাহলে অন্তত আগায় থাকলা কিছুটা। আচ্ছা, এটা কত আসছে তোমাদের? এটা আসছে হচ্ছে 5.52 into 10 to the power minus 36। আচ্ছা, হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে ওগুলো তো খুঁজে পাওয়া লাগবে না, হোমওয়ার্ক যেগুলো অ্যানসার মিলাইতে হবে, তো অ্যানসার মিলছে কিনা সেটা দেখবা। আমি তো ক্লাস ওই টাইপে ম্যাথ করাইছি, তারপর জাস্ট অ্যানসার মিলাবা করে করে নিজেরা করলা। যদি না পারো সেটা আমাকে বলতে হবে, তো যে এটা পারি নাই, প্রস্তুত হবে, এটা পারি নাই। কেউ না কেউ তো পারছে, হয়তো সে কমেন্ট করে ফেলবে, আর কেউ না পারলে তো আমি আছি অ্যাট লাস্ট, ঠিক আছে? কারণ ক্লাসগুলো ওভারঅল শেষ হয়ে যাওয়ার পরে আমার কাজই হবে হচ্ছে প্রতিটা গ্রুপে মানে টপিক ওয়াইজ ঢুকে ঢুকে চেক করা কার কি প্রবলেম ছিল, সলভ হয়েছে কিনা, হাবিজাবি, তারপর আরো নতুন প্রবলেম দেওয়া। কারণ ক্লাসগুলো শেষ হয়ে গেলে তো কি হবে, তারপরে কি আমি মানে উধাও হয়ে গেলাম? আমি তো উধাও হয়ে যাই নাই, আমার তো কাজ থাকবে কিছু তোমাদের জন্য। আচ্ছা, তো দেখি এটা ল্যামডা ইকুয়াল টু h বাই m নট c বা mc, অ্যাকচুয়ালি m নট m। কিন্তু এখানে খেয়াল করে দেখো, ফোটনের ক্ষেত্রে তুমি যদি এমটা বের করতে চাও, এটা কি হচ্ছে দেখি তো, এরকম জিনিস না। ফোটন, খেয়াল করো, ফোটন কিন্তু আলোর বেগেই চলে, রাইট? ফোটন কিন্তু আলোর বেগেই চলে। তুমি যদি এমটা বের করতে চাও, এখানে একটা ঝামেলা হবে। এটা হচ্ছে এম নট যাই থাকুক না কেন, ফোটন এম নট দেওয়া নাই, ভি এর ভ্যালু হচ্ছে সি এর সমান, তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার বসে। ভি এর ভ্যালু তার সমান, ফোটনের বেগ কত, আলোর বেগ, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে সি এর সমান। তাহলে 1 - 1 বসে যায়, 1 - 1 মানে কত? 0। সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। কোনো বস্তুর ভর ইনফিনিটি হওয়া সম্ভব না। যদি ফোটনের ভর ইনফিনিটি হইতো, তাহলে চোখে যখন আমাদের এসে আলো কণা আঘাত করে, তখন আমরা ইনফিনিটি পরিমাণে তোমার মানে শক্তি এসে আঘাত করতো। এটা কি হয়? এটা তো হয় না। সৃষ্টিকর্তা এমন সুন্দরভাবে তৈরি করছে যে এটা হয় না। যে ঠিক আছে, তোমাদের ইকুয়েশন সব জায়গায় ঠিক আছে, কিন্তু এর জায়গায় মিলবে না, তখন কি করতে হবে? তখন অ্যাকচুয়ালি এইটার সূত্র গেলেই হবে, ঠিক আছে? এভাবেই অ্যাকচুয়ালি ফোটনের ভর বের করা হয়। মানে ফোটনে এম হয় না, ফোটনে যা থাকে সেটা নিশ্চল ভরটাই থাকে, এম নট, ঠিক আছে? এম হয়। তাহলে এটা হচ্ছে ল্যামডা 400 ন্যানোমিটার, ন্যানোমিটারকে মিটারে চেঞ্জ করলাম, 3 × 10⁸। তাহলে দেখি কেজিতে আসবে, কারণ আমরা এসআই এককে আছে, অবশ্যই কেজিতে চলে আসবে সবকিছু, ভর যেহেতু। (5.52 × 10⁻⁻36 কেজি, অনেক কম, অনেক কম। এই জন্য যখন অজস্র ফোটন কণা বাল্ব থেকে বা বিভিন্ন রকম উৎস থেকে, এই যে তুমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় আছো বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় আছো, এই স্ক্রিন থেকে অসংখ্য ফোটন কণা তোমার চোখে ঢুকতেছে, কিন্তু তাও তুমি কোনো রকম পেইন ফিল করতেছো না, কারণ হচ্ছে এটার ভর অনেক কম। এই জায়গায় যদি 1 গ্রাম ভরের একটা বস্তু যদি তোমার চোখে এসে আঘাত করতে, তাহলে বুঝতা পেইন কারে করে। এখানে 1 গ্রামও না, কত? 10⁻⁻36 কেজি, জিরোর কাছাকাছি, নাই বললেই চলে, কিন্তু আছে। পরমাণু লেভেলে গেলে অবশ্যই এটা একটা উল্লেখযোগ্য জিনিস। হ্যাঁ, আমরা যখন বস্তু লেভেলে দেখি বড় বড় কাঠামোতে, তখন এটা তেমন কিছু জিনিস না, ঠিক আছে? তো এইভাবে বের করা যায়। আচ্ছা, তো এক কাজ করি, আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি, কারণ নতুন টপিকের মধ্যে আমরা যেটা আছে এক্স রে, তারপরে আছে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা, তারপরে আছে হচ্ছে কম্পটন ক্রিয়া, এবং আছে হচ্ছে আরেকটা জিনিস আছে, ভুলে গেলাম। ও আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণ বস্তুর বিকিরণ। 4টা টপিক আমাদের বাদ আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের নিয়ে ম্যাথ খুব কম, এই জন্য আমি চাচ্ছি এদেরটাকে নেক্সট ক্লাসে এদের পুরোপুরি শেষ করে ফেলবো, কারণ প্রত্যেকটা অনেক ছোট ছোট জিনিস, এইটা 5 মিনিট দেখালেই হবে, মানে এত সোজা জিনিস। হাইজেনবার্গের অনিশ্চয়তা অনেক সোজা জিনিস, কিছু ম্যাথ আছে,
কম্পটন ক্রিয়া অনেক সোজা, তবে কম্পটন ক্রিয়ার একটা তোমার যেটা বলে প্রতিপাদন আছে, এই প্রতিপাদনটা আমি করাবো না, কারণ কোথাও কাজে লাগবে না, কাজেই লাগবে না। এটা বইয়ে ছিল না 14 ব্যাচ পর্যন্ত, 2014 সাল পর্যন্ত যারা এইচএসসি দিয়েছে তাদের এটা বইয়ে ছিলই না। আমাদের সময় এটা বইয়ে ঢুকাইছে, আমরা প্রথম ফেস করছি এইটা। তো এটার মানে ম্যাথ লাগবে, এটার ম্যাথ আছে অবশ্য, হ্যাঁ ম্যাথ লাগবে, কিন্তু এটার প্রতিপাদনটা লাগবে না, এই জন্য এটাতে টাইম কম লাগবে। ম্যাথও আছে দুই একটা, তেমন একটা বেশি না। কৃষ্ণ বস্তুর বিকিরণ বইয়ের একসময় ছিল না, আবার ঢুকাইছে, এটার তেমন একটা প্যারা নাই। তো নেক্সট ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলা, ঠিক আছে? নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ করার পরে আমরা পরমাণুতে ঢুকবো, ঠিক আছে, তারপরের ক্লাসগুলোতে। আর আমি তোমাদের কিছু সময় এক্সট্রা ক্লাস নিতে পারি মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটু নিয়ে রাখতে পারি, দেখা যাক, আবার নাও নিতে পারি, যেহেতু এটা লাস্ট সাইকেল। এক্সট্রা ক্লাস বলতে মনে করো শিডিউল ছাড়া ক্লাস, শিডিউল ছাড়া মানে রবি মঙ্গলের শিডিউল ছাড়া অন্য দিনে যদি টাইম পাওয়া যায়। কারণ আমার দেখা যাচ্ছে আজকে সম্ভবত ফার্স্ট পেপার লাস্ট ক্লাস হবে, তারপরে এই টাইমটা ফাঁকা হয়ে যাবে, তারপর আমি নিতে পারি, সাধ্য মতো আমি নিয়ে রাখার ট্রাই করবো। তো এই হচ্ছে কথা। তো তোমরা, আমি যেটা বললাম সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান টাইপের কোনো একটা বই রাখবা আপাতত, ঠিক আছে? ওখান থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করো, ওদের সলভ দেখার চেষ্টা করবা না, মানে সলভ দেখে লাভও নাই, ওদের সলভ দেখে ম্যাথগুলো দেখবা নিজে পারো কিনা, অ্যান্সার মিলাবা, এই হচ্ছে কথা, এই হচ্ছে তোমার টার্গেট থাকবে, ঠিক আছে আপাতত। আর কোনোটাতে প্রবলেম পড়লে পোস্ট করবা, এটা হচ্ছে কথা। আস্তে 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 ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমি দেখি নোট দেওয়া ট্রাই করবো, বা একটা মনে করো একটা তোমার কালেকশন দেওয়া ট্রাই করবো ম্যাথের, যে ঠিক আছে এগুলো করলেই হবে। তো ওভারঅল ওটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? একদম শুরু তো হচ্ছে না, প্রথম যেহেতু করতেছি আমরা এগুলা, তো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করবো। আর ঠিক আছে, তো এইভাবে পড়তে থাকো, এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে রাইট টাইম, ওকে?